বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আবারও দ্বিতীয় ভিডিওতে আসলাম। তো এখন যে কথাটি বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমানে বাংলাদেশের যে সরকার আছে, অন্তর্বর্তী সরকার, এই সরকারের যিনি প্রধান আছেন, সম্মানিত ব্যক্তি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুস, তো তিনি বাংলাদেশকে নতুন করে বাংলাদেশের মানুষের কাছে যেভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন, এইভাবে মনে হয় আর কোনোদিন কখনো কোনো দেশ প্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান বাংলাদেশের মানুষের কাছে এইভাবে পরিচয় করিয়ে দেয়নি। তো সে জিনিসটা কি, সেটা সামান্য করে আমি তুলে ধরার চেষ্টা করছি। এই যে ধরেন, বাংলাদেশের সবচাইতে বড় একটি সম্পদ হচ্ছে বাংলাদেশের বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগর থাকার কারণে বাংলাদেশ মানে বিশ্ব দরবারে, সেই সাথে এই এশিয়া মহাদেশের ভেতরেও যে কত একটা উচ্চ পর্যায়ে আছে, শীর্ষ পর্যায়ে আছে, এটি বলে শেষ করা যাবে না। মানে নদী পথে, সমুদ্র পথে বাংলাদেশ চাইলে পৃথিবীর সব দেশের সাথেই ব্যবসা করতে পারবে। এবং একটা ব্যক্তি বলেন, একটা পরিবার বলেন, দেশ বলেন, তাদের ধনী হওয়ার সর্বপ্রথম উপায়টাই হচ্ছে ব্যবসায় যোগদান করা, ব্যবসা শুরু করা। তো সেদিক থেকে বাংলাদেশ অনেক ভাগ্যবান, বাংলাদেশের জনগণ অনেক ভাগ্যবান। সেই কথাটাই এই সম্মানিত ব্যক্তি জনাব ইউনুস সাহেব বারবার তুলে ধরছেন এবং বলছেন। তো আমরা সম্প্রতি যেটি দেখতে পাচ্ছি যে পাকিস্তানের সাথে সমুদ্রপথে অনেক পণ্যবাহী জাহাজ বাংলাদেশে ভিড়ছে, বাংলাদেশের বন্দরে আসছে, মাল খালাস করছে। তারপর হচ্ছে চায়না থেকেও আগামীতে হয়তো খুব শীঘ্রই পণ্যবাহী জাহাজ, ব্যবসা বাণিজ্য শুরু হবে, সেগুলো আসবে। শুধু তাই নয়, এই রাষ্ট্রপ্রধান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ইউনুস সাহেব, তিনি পার্শ্ববর্তী আরও যে দেশগুলো আছে তাদেরকেও ইনভাইট করেছেন বাংলাদেশের সাথে ব্যবসা করতে, ব্যবসা শুরু করতে। কেন নয়? যেহেতু বাংলাদেশের এত বড় একটি সমুদ্র বন্দর আছে, সেটিকে বসিয়ে রাখা তো আসলে বোকামি। তো এতদিন যারা এভাবে অলসভাবে সময় কাটিয়েছেন, এই সমুদ্র বন্দরকে কাজে লাগাননি, তো তারা আসলে এটি নিজেদের স্বার্থেই কাজে লাগাননি। কারণ হলো, শেখ হাসিনা পুরো বাংলাদেশটাকে ওই ভারতের কাছে বর্গা দিয়ে দিয়েছিল। বিষয়টা হচ্ছে এরকম। তো ভারত বাংলাদেশে বর্গা চষেছে। বর্গার বিষয়টা তো আপনারা জানেন, যে জমির যে মালিক, তিনি কৃষককে জমি দিয়ে দেন কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য। তো ওই নির্দিষ্ট সময়ের ভিতরে যে কয়টা জমিতে ফসল হয়, ফসল হওয়ার পর জমির মালিককে বর্গাদার অর্ধেক দিয়ে দেয়, আর অর্ধেক সে নিয়ে নেয়। তো ওরকম ভারত বাংলাদেশে বর্গা চষেছে। চষে যে শস্য পেয়েছে, তারা অর্ধেক নিয়েছে, বাংলাদেশকে অর্ধেক দিয়েছে। এইভাবে হলো শেখ হাসিনা চলেছে। আর শেখ হাসিনা হলো ওই মোদি সাহেবের কাছে গিরবি গিয়েছিল। এই গিরবির হিসাবটা কি, সেটি আপনাদের কাছে একটু ক্লিয়ার করছি। গিরবিটা হলো এরকম যে, ধরেন ওই
জমির যে মালিক, মূল মালিক, সে কৃষকের কাছ থেকে কিংবা কোনো ধনী ব্যক্তির কাছ থেকে, সমর্থবান ব্যক্তির কাছ থেকে জমিটাকে রাখলো, গিরবি রাখলো, কিংবা বলতে পারেন বন্ধক রাখলো 5 বছরের জন্য, এবং 5 বছরের জন্য সে 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা নিয়ে নিল। যে পর্যন্ত না ওই জমির মালিক, কৃষক 5 লক্ষ কিংবা 10 লক্ষ টাকা পরিশোধ করতে পারবে, দিতে পারবে, সে পর্যন্ত ওই জমি যিনি টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, তিনি ভোগ করতে থাকবেন। আর যে পর্যন্ত দিতে পারবেন না, সেই পর্যন্ত ওই জমিতে জমির মালিকের কোনো অধিকার নেই। তো শেখ হাসিনা হলো, সে নিজেকেই গিরবি রেখেছিল ওই মোদির কাছে, যে কারণে আজ পর্যন্ত অর্থ শোধ করতে পারেনি বিধায় ওই এখন পর্যন্ত শেখ হাসিনা কোথায় আছে? ওই মোদির কাছেই আছে, ছুটতে পারেনি। তো আওয়ামী লীগের লোকজনরা যদি এখন তাদের নেত্রীকে যেটি মোদি পায় সেটি দিয়ে ছুটাতে পারে, তো ছুটাবে। এই হলো কথা। তো যাই হোক, যে কথা ছিলাম যে বাংলাদেশ আসলে এত সম্পদ, একটা সম্পদশালী দেশ, সমৃদ্ধশালী দেশ, যে দেশের জনগণ এত, এই জনগণকে যদি উপযুক্ত শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে তো আসলে সোনার বাংলাদেশ, মানে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ তখন শ্রেষ্ঠ হয়ে যাবে। সবাই তাকিয়ে দেখবে বাংলাদেশকে, যে বাংলাদেশ কি ছিল আর কি হয়ে গেল। তো সেজন্য তো আসলে সুযোগ দিতে হবে, রাতারাতি তো কোনো কিছু হয় না। আপনারা তো দেখেছেন গত 15-16 বছরে দেশে কি হয়েছে। ওই এক পদ্মা সেতু করেছে, তাও আপনার টাকায়, আমাদের টাকায় ওই পদ্মা সেতু হয়েছে। আমি দেখেছি যে গত 15 বছর আগে যখন এই যুক্তরাজ্যে এসেছি, তখনও শুল্ক কেটেছে। তো জিজ্ঞেস করলাম যে এই প্লেনের বিমান ভাড়ায় এইটা কি টাকাটা কেটে রাখলেন, কি ব্যাপারে? তো তখন ওই টিকিট যারা কাটে, ট্রাভেল এজেন্সির অফিসাররা, তারা বললেন যে ম্যাডাম, এটা হচ্ছে বাংলাদেশে পদ্মা সেতু হবে, এই জন্য প্রত্যেক টিকিট থেকেই এভাবে টাকা কেটে নেওয়া হচ্ছে। কাজেই ওই পদ্মা সেতু, এই যে শেখ হাসিনা বলে তিনি করেছেন, উনি ওনার বাপের টাকায় করেছেন, ওনার 14 গোষ্ঠী টাকা দিয়েছে এই পদ্মা সেতু করতে, নাকি আমার মতো, আপনার মতো সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ থেকে টাকা কেটে রেখেছে, সেই টাকা দিয়ে ওই পদ্মা সেতু করেছে? কাজেই এই মহিলার লজ্জা শরম বলতে কিছু নাই। শেখ হাসিনার লজ্জা শরম বিন্দুমাত্র থাকলে এই ধরনের কথাবার্তা সে বলতে পারতো না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে বাংলাদেশ আসলে খুব সমৃদ্ধশালী একটি দেশ। তো যাই হোক, বাংলাদেশে এই যে এত এত সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর বাংলাদেশ, এই সম্পদকে কাজে লাগানোর উপযুক্ত সময় এখন এসেছে বলে বাংলাদেশের জনগণ মনে করছে। সেই সম্পদের এখন এক এক করে উপযুক্ত ব্যবহার হবে। তো এটি দেখে ওদিকে আবার দিল্লির লুটিয়েন্স বাংলোতে বসে বসে শেখ হাসিনার চোখ টাটানি শুরু হয়ে গেছে। সে সব সহ্য করতে পারছে না, যেহেতু সে এই বাংলাদেশের সম্পদে আর দীর্ঘ 7 মাস হয় ভাগ বসাতে পারছে না, দেশের টাকা লুটপাট করতে পারছে না, যে কারণে তার মাথা মোটামুটি কিছুটা খারাপই হয়ে গেছে বলা চলে। তিনি প্রতিদিন ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন, তার নেতাকর্মীদের, সমর্থকদের ফোন কল করে তাদের সাথে কথা বলছেন, মত বিনিময় করছেন, এবং বেফাঁস কথাবার্তা তিনি বলে যাচ্ছেন। যত ধরনের উস্কানিমূলক তারপর কথাবার্তা আছে, এগুলো তিনি চালিয়ে যাচ্ছেন। একে মারো, একে ধরো, একে কাটো, একে জ্বালাও, একে পোড়াও, এর বাড়িতে গিয়ে আগুন দাও, ভাঙচুর করো, ইত্যাদি জাতীয় কথাবার্তা সে তার নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যেগুলো অপরাধমূলক, অপরাধজনক কথাবার্তা। তো এখন বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করুক, এটাই হচ্ছে আমাদের সকলেরই চাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।